মায়াপুর যাবার প্ল্যান অনেকবারই হয়েছে, কিন্তু কোনোবারই সফল হয়নি। তাই এবার কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। শেওড়াফুলি থেকে 8:32 নাগাদ কাটোয়া লোকাল ধরে 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। সেখান থেকে আমরা টোটো ধরে পৌঁছে গেলাম ফেরিঘাটে, যেখান থেকে মায়াপুর যাওয়ার লঞ্চ এবং নৌকা পাওয়া যায়। আমরা লঞ্চ ধরে এগিয়ে গেলাম ইস্কন মন্দিরের দিকে। যখন গঙ্গাবক্ষে আমরা মাঝ বরাবর অবস্থান করছি, দূর থেকে মায়াপুরের মন্দিরের যে চূড়া সেটা খুব সুন্দর এবং অপরূপ দেখতে লাগছিল। নদীবক্ষে আমরা ভ্রমণ করতে করতে নদীর দুই পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। একদিকে গঙ্গা, তার সংযোগস্থলে জলঙ্গি নদী। দুই নদীর যে মিলনস্থল সেগুলি আমরা উপলব্ধি করলাম এবং অনুভব করলাম। তারপর আমরা পৌঁছালাম মায়াপুর ফেরিঘাটে। সেখান থেকে আমরা এগিয়ে গেলাম হোটেলের দিকে। হোটেল বুক করেই আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে ইস্কন মন্দিরে যাওয়ার পথে দুই দিকে বিভিন্ন ধরনের মঠ এবং মন্দির রয়েছে, সেগুলোকে আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম। এটি হচ্ছে সমাধি মন্দির। এই মন্দিরের কারুকার্য আপনাকে আপ্লুত করবেই। এই মন্দিরে কিছুক্ষণ সময় আমরা কাটালাম। তারপর এই মন্দিরের চারপাশে একটি সুন্দর পার্ক তৈরি করা আছে, যার প্রাকৃতিক মনোরম আপনাকে মুগ্ধ করবেই। তাই প্রাকৃতিক সৌন্দর্য মানেই যখন মানুষের আকর্ষণ, সেখানে তো কয়েকটা ছবি নিতেই হবে, তাই না? তাই আমরা তার সুন্দর সাজানো গোছানো বাগানের মধ্য থেকে দাঁড়িয়ে কিছুটা সেলফি বা কিছুটা ভিডিও আমরা করে নিলাম, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও আসলে এগুলো এইভাবে আনন্দ উপভোগ করতে পারবেন। আমার ছোট ছেলে এবং আমরা সকলে মিলে কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পর্ব এক এক করে যখন আমাদের চলছে, তারপর এই মঠের সমস্ত দিক পরিদর্শন করে আমরা আবার এগিয়ে চললাম ইস্কন মন্দিরের দিকে। বর্তমানে এই ইস্কন মন্দির পৃথিবীর বৃহত্তম মন্দির এবং এই মন্দিরের আয়তন সত্যি খুব বিশাল। চারিদিকে বিভিন্ন রকম ভবন দ্বারা বেষ্টিত এই মন্দির। কোথাও রয়েছে বিভিন্ন শিক্ষাদানের প্রতিষ্ঠান, ওপেন মার্কেট, এবং কোথাও আছে বিভিন্ন রকম পাঠ পঠনের ব্যবস্থা। সমস্তগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। তারপর ক্লান্ত হয়ে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম অন্নপূর্ণা ভবনে, যেখানে প্রত্যেক দিন ভক্তদের জন্য এখানে খাওয়ানো হয়। আমরাও সেখানে বসে পড়লাম এবং খুব তৃপ্তিভাবে ইস্কন মন্দিরের প্রসাদ গ্রহণ করলাম, যেটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। তারপর সন্ধ্যার দিকে আমরা আবার বেরিয়ে পড়লাম নাম সংকীর্তন দেখার জন্য। এখানে লাইনের মধ্য দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ধীরে ধীরে আমরাও সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে প্রবেশ করলাম এবং ভিতরে নাম সংকীর্তন দেখলাম। তারপর সেখান থেকে বেরিয়ে এসে মন্দিরের যে আলোর সজ্জা খুব সুন্দরভাবে সাজানো আছে, মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সন্ধ্যের দিকটা দেখলে আপনাকে সত্যি খুব অপূর্ব লাগবে। তাই তারপরেই আমরা দেখলাম যে বিদেশি যারা থাকে তাদের যে হরিনাম সংকীর্তন, সেটি সত্যিই আপনাকে ভালো লাগবেই। তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের সেই নাম সংকীর্তন দেখলাম। এবং মায়াপুরের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে বাঙালি তো আছেই, তার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ এখানে এসে জমায়েত হয়েছে। তারা তাদের এই নাম সংকীর্তনকে নিয়ে তারা মহা আনন্দে এখানে দিন যাপন করছে এবং এই ধর্ম তারা বিভিন্ন দেশে প্রচার করছে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। তার পাশেই ছিল একটা বিশাল বড় মেলা, যেখানে আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস বা এই মঠের বিভিন্ন তৈরি করা জিনিস বা এই মঠ সম্পর্কিত বা এই মন্দির সম্পর্কিত বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। আমরা সেই মেলাগুলোকে ঘুরে দেখলাম, কিছু জিনিস কেনাকাটি করলাম।
দিনটা আমাদের খুব সুন্দরভাবেই কাটলো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আবার মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম এবং মর্নিং ওয়াক করতে করতে একেবারে উপস্থিত হলাম ইস্কন মন্দিরের যে পার্ক আছে, পার্ক সংলগ্ন জায়গায়। সেখানে দাঁড়িয়ে কিছু ছবি এবং কিছু সেলফি আমরা তুললাম। তারপর যে আগেই বলেছিলাম যে এই মন্দিরটি বিভিন্ন ভবন দ্বারা বেষ্টিত। বিভিন্ন রকম ভবনের এক একটি নাম আছে এবং সেই ভবনে যদি আপনারা থাকতে চান, সেই ভবনের কয়েকটি নাম্বার আমি আপনাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে ফোন করে আপনারা রুম বুক করে এখানে থাকতে পারবেন। দেখতে দেখতে আমরা তাদের যে সাজানো বাগান বা এত ফুলের সমারোহ খুবই কমই দেখা যায়। বুঝতেই পারছেন বা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম ফুল দিয়ে বিভিন্ন মঠের রাস্তার ধারগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই সকালের সুন্দর পরিবেশ এবং এই ফুলের বাগান দেখতে দেখতে আপনার মনটা অবশ্যই ভালো হবে। তো এইভাবে আমরাও সকালের দিকে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের তার বিভিন্ন ভবনের পাশ দিয়ে আমরা দেখলাম, মন্দিরকে দূর থেকে দেখলাম এবং এই মন্দিরের যে আরও অন্যান্য ভবনগুলো আছে সেই ভবনগুলোর বৃত্তান্ত সবটা দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনারা এর তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন। দেখতে দেখতে আমরা প্রবেশ করেছিলাম আরও একটি মঠের খুবই সম্মুখে, যেখানে গোমাতার পূজা করা হচ্ছিল। সেখানে এটা একটা আমাদের কাছে খুবই পুণ্যের জায়গা, কারণ সচরাচর আমরা এটা দেখতে পাই না, একমাত্র আমরা এখানেই দেখতে পেলাম সেই বিষয়টি। এবং এই যে ভবনটি দেখছেন, এই ভবনের একদম সম্মুখে খুব সুন্দরভাবে ফুলের বাগান করা রয়েছে। যে বাগানে সামনে দাঁড়ালে সকালের দিকে আপনার মনটা যতই খারাপ থাকুক না কেন ভালো হবেই। তো আমাদেরও মনটা অবশ্যই ভালো হয়ে গেল সকালের হালকা রোদের তাপ গ্রহণ করে। খুব সুন্দরভাবে আমরাও সেখানে সময়টা কাটালাম, কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। সত্যি খুবই ভালো লাগছে সকালের দিকটা, মনোরম পরিবেশ। সচরাচর এই রকম মনোরম পরিবেশ যেখানে এতটা সুন্দর একটা আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে যাওয়া এবং তার সকালের দৃশ্যটা অনুভব করতে করতে যাওয়া, এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওনা ছিল। আমরা খুব সুন্দরভাবে সেদিনের সকালটা তাড়িয়ে অনুভব করলাম এবং এই গোমাতার আশ্রমে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গোমাতার যে প্রণাম বা গোমাতাকে যে বরণ করা, সেটাও আমরা দেখতে পেলাম। এটা আমাদের সৌভাগ্য হয়েছিল দেখার। আপনারাও যদি আসেন অবশ্যই সকালের দিকে একবার এই স্থানে আসবেন এবং এসে এই দৃশ্যগুলোকে আপনার উপলব্ধি করবেন। আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। কয়েকটি ভবনের নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, যারা আসতে চান এই নাম্বারে যোগাযোগ করে রুম বুক করে এখানে আসতে পারেন। এবং সেদিনই আমরা নবদ্বীপ ধাম থেকে আবার কাটোয়া লোকাল ধরে শেওড়াফুলি এবং সেখান থেকে সিঙ্গুরে বাড়ি ফিরলাম। সত্যি মনের মধ্যে একটা আনন্দ অনুভব নিয়ে বাড়ি ফিরলাম। হরে কৃষ্ণ হরে রাম।